সহজ লেখায় তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। এবছর তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকছে 30 নম্বর এবং সময় দেওয়া থাকবে সেখানে 1 ঘন্টা। প্রথমে দেখো তোমাদের কোন কোন লেসন পড়তে হবে। 1 থেকে 3 নম্বর লেসন পর্যন্ত সাধারণত পড়তে হয় প্রথম ইউনিট টেস্টে পরীক্ষার জন্য। তবে কিছু কিছু স্কুলে কিন্তু সিলেবাসের পরিবর্তন হতে পারে, সেটা তোমরা স্কুল থেকে অবশ্যই জেনে নেবে। এর সঙ্গে তোমাদের গ্রামার, ভোকাবুলারি এন্ড রাইটিং স্কিল এগুলো কিন্তু থাকবে এবং এগুলো তোমাদের পাঠ্য বই থেকে তুলে দেওয়া হয়। সুতরাং পাঠ্য বই যে সমস্ত তোমাদের গ্রামার, ভোকাবুলারি অ্যান্ড রাইটিং রয়েছে সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়বে। ওকে, চলো আমরা এখন কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো এই কোশ্চেন পেপারের প্রথমে রয়েছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন, এবং 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্যাসেজটি পড়ে তার উত্তরগুলোকে লিখতে হবে, যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার উত্তর লিখতে হবে। এবং এই প্যাসেজটি তোমাদের লেসন 1 দ্য বুক অফ নেচার সেখান থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো 1 নম্বর যে লেসন রয়েছে এই লেসনটি তোমরা ভালোভাবে পড়বে। আর এখানে যে অংশটুকু দেওয়া হয়েছে চলো আমরা সেই অংশটুকু পড়ে নিই, তারপর আমরা প্রশ্নের উত্তরগুলোকে লিখব। দেখো এখানে কি বলা হচ্ছে, ইউ নো অফকোর্স, অর্থাৎ তুমি অবশ্যই জানো, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, আমাদের যে পৃথিবী এটা খুবই পুরনো, ঠিক আছে। মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, অর্থাৎ লক্ষ লক্ষ বছরের পুরনো। অ্যান্ড ফর আ লং লং টাইম দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লিভিং ইন ইট, এবং অনেক দিন ধরে আমাদের এই পৃথিবীতে কোনো পুরুষ এবং মহিলা কিন্তু বাস করতো না বা ছিল না। বিফোর দ্য মেন কেম, অর্থাৎ মানুষ আসার আগে দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস, শুধুমাত্র জীবজন্তু ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস, এবং পশু জীবজন্তু আসার আগে দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল, ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, পৃথিবীতে কোনো রকম প্রাণেরই অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, অর্থাৎ আমাদের এই পৃথিবীটিকে অনুমান করা খুবই কঠিন, ঠিক আছে। অনুমান করা কঠিন, ইমাজিন মানে হচ্ছে অনুমান করা। হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস অ্যান্ড মেন টু বি উইদাউট দেম, অর্থাৎ যেটা আজকের দিনে সমস্ত জীবজন্তু এবং মানুষের দ্বারা পরিপূর্ণ, সেটা কিন্তু একসময় কিছুই ছিল না এগুলো। বাট সায়েন্টিস্ট অ্যান্ড those who have studied and thought a great deal about these matters, কিন্তু এই যে এই ব্যাপারগুলো সম্পর্কে যে সমস্ত বিজ্ঞানী, ঠিক আছে, এবং যারা এই জিনিসগুলোকে নিয়ে পড়াশোনা করে এবং চিন্তাভাবনা করে, ঠিক আছে, এই ব্যাপারগুলোকে নিয়ে তারা আমাদেরকে বলতে পারে বা আমাদেরকে বলে দ্যাট দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল, ওয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, যখন পৃথিবীটা খুবই গরম ছিল আর কি, ফর অ্যানি লাইভিং বিং টু লিভ অন ইট। ওকে, এই পৃথিবীতে কোনো যে প্রাণের অস্তিত্ব বা জীবন ধারণ করার জন্য এই পৃথিবীটা অত্যন্ত গরম ছিল আর কি, ঠিক আছে, উত্তপ্ত ছিল। অ্যান্ড ইফ উই রিড দ্য বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, এবং যদি আমরা জীবাশ্ম এবং রক্স এগুলোকে স্টাডি করি বা পড়ি এবং তাদের যে সমস্ত বই, ঠিক আছে, সেই সমস্ত বইগুলোকে পড়ি আমরা। এখানে ফসিলস মানে হচ্ছে দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, অর্থাৎ যে মৃত প্রাণীদের ছাপ থেকে যায়, ঠিক আছে, পাথর, সেটাই হচ্ছে ফসিল বা জীবাশ্ম। উই ক্যান আওয়ার সেলফস সি, আমরা নিজেরাই দেখতে পাবো কি, দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, অর্থাৎ পৃথিবীটা একসময় কিন্তু এরকমই ছিল, যেখানে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। তো এই প্যাসেজটুকু তোমাদের দেওয়া হয়েছে, এখান থেকে যে প্রশ্নগুলো এখন দেওয়া হয়েছে সেগুলোর উত্তর আমরা দেখব, ঠিক আছে। প্যাসেজটির যে বাংলা অনুবাদ সেটা দেখো এখানে আমরা দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু এখান থেকে একবার পড়ে নেবে। দেখো এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে নাম্বার এতে, আফটার রিডিং দ্য অ্যাবাভ প্যাসেজ আনসার দ্য কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে এই প্যাসেজটিকে পড়ার পর, ঠিক আছে। তো প্যাসেজটিকে আমরা পড়লাম, এবার প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। এখানে প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে এবং 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, 4 2 8 নম্বর। নাম্বার 1-এ দেওয়া আছে হাউ ডু উই নো অ্যাবাউট দ্য ওল্ড আর্থ, অর্থাৎ এই যে পুরোনো দিনের পৃথিবীটা সম্পর্কে আমরা কীভাবে জানতে পারি, আমাদের পৃথিবীটা কেমন ছিল সেটা আমরা কীভাবে জানতে পারি না, উই নো অ্যাবাউট দ্য ওল্ড আর্থ ফ্রম দ্য বুকস ফসিলস অ্যান্ড ফ্রম দ্য রক্স ফসিলস অ্যান্ড বুকস, অর্থাৎ আমাদের পৃথিবী সম্পর্কে আমরা জানতে পারি বিভিন্ন ধরনের পাথর বা যে পাহাড় পর্বত, ঠিক আছে, সেগুলো। ফসিল মানে হচ্ছে জীবাশ্ম, বুকস মানে হচ্ছে বই, এইগুলো থেকে আমরা জানতে পারি। নাম্বার 2 হচ্ছে ওয়াই ডিডেন্ট লাইফ এক্সিস্ট ওয়ান্স, অর্থাৎ এক সময় কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, কেন? উত্তর লিখবে না, বিকজ দ্য আর্থ ওয়াজ টু হট, ওকে, টু হট দেন, অর্থাৎ সেই সময় পৃথিবীটা খুবই গরম ছিল, যার জন্য কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। 3 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রাইটার হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, অর্থাৎ লেখকের সম্পর্কে আমাদের যে পৃথিবীটা
যেমন হাউ ওল্ড, আমাদের পৃথিবীটা কত পুরনো ছিল, ঠিক আছে, কত দিনের পুরনো সেটা লিখতে হবে। তো অ্যাকর্ডিং টু রাইটার আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমাদের পৃথিবীটা ছিল খুবই পুরনো, ঠিক আছে, আর লক্ষ লক্ষ বছরের পুরনো, কোটি কোটি বছরের পুরনো আর কি। 4 নম্বর হচ্ছে ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, অর্থাৎ কখন পৃথিবীতে কোনো প্রাণেরই অস্তিত্ব ছিল না। তো বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস, অর্থাৎ মানুষ আসার আগে পৃথিবীতে শুধুমাত্র জীবজন্তু ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস, এবং জীবজন্তুদের আসার আগে নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্বই ছিল না, ঠিক আছে, অর্থাৎ জীবজন্তু আসার আগে পৃথিবীতে কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। এরপর নাম্বার বিতে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ঠিক উত্তরের পাশে টি আর ভুল উত্তরের পাশে এফ লিখতে হবে, ঠিক আছে। দুটি প্রশ্নের জন্য 2 নম্বর দেওয়া আছে 1 নম্বর করে। নাম্বার 1-এ বিফোর অ্যানিম্যালস দেয়ার ওয়ার অনলি হিউম্যান বিংস, অর্থাৎ জীবজন্তু আসার আগে শুধুমাত্র মানুষ ছিল, এটা ভুল তথ্য, জীবজন্তু আসার আগে পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, তো এখানে লিখতে হবে এফ। নাম্বার 2-এ হচ্ছে উই ক্যান নট ইজিলি ইমাজিন আওয়ার ওল্ড আর্থ, অর্থাৎ আমরা খুব সহজেই আমাদের পৃথিবী বা পুরোনো দিনের পৃথিবী এটাকে ইমাজিন করতে পারি না, এটা সঠিক তথ্য, তো আমরা লিখব টি। নেক্সট হচ্ছে দেখো পরের প্রশ্ন রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে, সেটাকে পড়তে হবে। এবং 2 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, নিচের প্যাসেজটিকে পড়ে তার প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। দেখো প্যাসেজটিতে কী বলা হচ্ছে, ফরেস্টস আর ফার ফ্রম টাউনস অ্যান্ড সিটিজ, অর্থাৎ ফরেস্ট মানে কি জঙ্গল, ঠিক আছে, জঙ্গল, টাউনস মানে কি ছোটো শহর, আর সিটিজ মানে হচ্ছে বড় শহর আর কি, ঠিক আছে, অর্থাৎ টাউন এবং সিটিজ এগুলোর থেকে কিন্তু ফরেস্ট বা জঙ্গল অনেক দূরে রয়েছে, ফার মানে হচ্ছে অনেক দূরে। তো পিপল হু লিভ ইন সিটিজ অ্যান্ড টাউনস, সুতরাং যে সমস্ত লোক শহর এবং বড় শহর এবং ছোটো শহরে বাস করে, ওকে, ডু নট থিঙ্ক দে হ্যাভ এনি কানেকশন উইথ ফরেস্ট, তারা এটা ভাবে যে কি তাদের সঙ্গে যে জঙ্গলের কিন্তু তাদের কোনো কানেকশান বা যোগাযোগ নেই, বাট দে আর ডিপেন্ডেন্ট অন ফরেস্ট, ওকে, কিন্তু তারা ফরেস্টের উপর বা জঙ্গলের উপর কিন্তু তারা নির্ভরশীল। ফর টিম্বার হুইচ ইজ নাথিং বাট উড, ওকে, টিম্বার মানে কি কাঠ, ঠিক আছে, কাঠ, যেটা হচ্ছে কাঠ ছাড়া আর কিছুই নয়, এটাই বলা হচ্ছে ইউজড ইন বিল্ডিং হাউসেস, যে কাঠ হচ্ছে বাড়ি তৈরিতে প্রয়োজন হয়। ব্রিজ, ওকে, ব্রিজ, ঠিক আছে, সেতু যেটা, ঠিক আছে, প্লাউস মানে হচ্ছে কি নাঙল আর কি। পেপার অ্যান্ড ম্যানি আদার থিংস, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই কাঠ থেকে তৈরি হয়। পিপল ইন ভিলেজ অলসো ইউজড উড ফর কুকিং দেয়ার মিলস, এবং যে সমস্ত মানুষরা গ্রামে বাস করে তাদের কাঠের কিসের প্রয়োজন হয়, রান্না করার জন্য, ঠিক আছে, তাদের যে খাবার সেটা তৈরি করার জন্য কিন্তু এই কাঠের কিন্তু তাদের প্রয়োজন হয়। ইন দ্য পাস্ট, অর্থাৎ ইন দ্য পাস্ট মানে অতীতকালে, ঠিক আছে, দেয়ার ওয়াজ নো ফেয়ার অফ শর্টেজ অফ উড, অর্থাৎ অতীতে এই যে কাঠের যে শর্টেজ বা কাঠের যে ফুরিয়ে যাওয়ার একটা ব্যাপার সেটার কিন্তু কোনো ভয় ছিল না। বাট থটলেস কাটিং অফ ট্রিজ, কিন্তু এই যে অমানবিকভাবে যে গাছ যে আমরা কেটে ফেলছি, ঠিক আছে, এই কাটার ফলে কি হচ্ছে, হ্যাভ ক্রিয়েটেড স্কারসিটি অফ ফায়ার উড, এই যে জ্বালানি কাঠ সেটার কিন্তু ঘাটতি হচ্ছে দিন দিন। ইট হ্যাজ অলসো কজড সোয়েল এরোশন অ্যান্ড লেস রেনফল, এবং এর গাছ কেটে ফেলার ফলে কি হচ্ছে, সোয়েল এরোশন মানে হচ্ছে কি মাটি যে ক্ষয়, মৃত্তিকা ক্ষয় সেটা হচ্ছে, এবং লেস রেনফল মানে হচ্ছে কি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। উই ক্যান হাউএভার ওভারকাম দ্য প্রবলেমস বাই স্টপিং ডিস্ট্রাকশন অফ আওয়ার ফরেস্ট অ্যান্ড প্ল্যান্টিং মোর ট্রিজ, কিন্তু এই যে কাঠের যে ব্যাপার, কাঠের যে কমে যাওয়ার একটা ব্যাপার, ঠিক আছে, এটাকে কিন্তু আমরা ওভারকাম করতে পারি, ঠিক আছে, কাটিয়ে উঠতে পারি কীভাবে, বাই স্টপিং ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, এই যে ফরেস্ট বা বন জঙ্গল যে ধ্বংস এটাকে আমরা বন্ধ করতে হবে আমাদের, আর কি করতে হবে, অ্যান্ড প্ল্যান্টিং মোর ট্রিজ, এবং অনেক গাছ আমাদের লাগাতে হবে, ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা এই ব্যাপারটাকে যে কাঠের যেটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারি। তো এই প্যাসেজটা দেওয়া আছে, এবার এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে নিচের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে, প্রশ্নের মান দেওয়া আছে 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর। নাম্বার 1-এ বলা হচ্ছে হোয়াই ডু পিপল ইন সিটিজ অ্যান্ড টাউনস থিঙ্ক দ্যাট দে হ্যাভ নো কানেকশন উইথ ফরেস্ট, অর্থাৎ ছোট শহর এবং বড় শহরে যারা বাস করে তারা কেন এটা ভাবে যে জঙ্গলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। কি উত্তর লিখবে, ফরেস্টস আর ফার ফ্রম টাউনস অ্যান্ড সিটিজ, অর্থাৎ জঙ্গল ছোট শহর এবং বড় শহর থেকে অনেক দূরে রয়েছে,
ঠিক আছে। সো সেই জন্যই পিপল ইন সিটিজ অ্যান্ড টাউনস, সেই জন্য সিটি এবং ছোটো শহরে এবং বড়ো শহরে যে সমস্ত মানুষ বাস করেন তারা কী করে, থিঙ্ক দ্যাট, তারা ভাবে দ্যাট দে হ্যাভ নো কানেকশান উইথ ফরেস্ট, যে জঙ্গলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। 2 নম্বরে হচ্ছে ফর হোয়াট পারপাস ডু উই ইউজ উড, অর্থাৎ আমরা কি উদ্দেশ্যে কাঠ ব্যবহার করি। ওকে, তো আমরা কী লিখবো, উই ইউজ উড ফর বিল্ডিং হাউসেস, ব্রিজেস, প্লাউজ, পেপার অ্যান্ড ম্যানি আদার থিংস, অর্থাৎ কাঠ আমরা ব্যবহার করি বাড়ি তৈরির জন্য, ব্রিজ বানানোর জন্য, নাঙল তৈরির জন্য, কাগজ তৈরির জন্য, এই সমস্ত জিনিসের জন্য আমরা ব্যবহার করি। ওকে, পিপল ইন ভিলেজেস, এবং গ্রামের যে মানুষজন তারা কৃষি ব্যবহার করে, অলসো ইউজড উড ফর কুকিং দেয়ার মিলস, তাদের যে রান্না করার কাজে কিন্তু তারা কাঠ ব্যবহার করে গ্রামের মানুষজন। নাম্বার বিতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে তথ্য নিয়ে আমাদের এখানে যে শূন্যস্থানগুলো দেওয়া হয়েছে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। 3টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটির মান হচ্ছে 1 নম্বর করে, 3 একে 3 নম্বর। নাম্বার 1-এ বলা হচ্ছে পিপল ইন সিটিজ অ্যান্ড টাউনস আর অলসো, তো এখানে আমরা কী লিখবো, আর অলসো ডিপেন্ডেন্ট অন ফরেস্ট, অর্থাৎ গ্রামের ছোটো শহর এবং বড় শহর, ঠিক আছে, সমস্ত মানুষেরাই ফরেস্টের উপর বা জঙ্গলের উপর নির্ভরশীল। 3 নম্বর, নাম্বার 2-এ দেখো পিপল ইন ভিলেজেস, এখানে আমরা কী লিখবো, পিপল ইন ভিলেজেস অলসো ইউজড উড ফর কুকিং দেয়ার মিলস, অর্থাৎ তাদের খাবার রান্না করার জন্য গ্রামের মানুষরা কিন্তু কাঠকে ব্যবহার করে। 3 নম্বর দেখে দেয়ার ওয়াজ নো ফিয়ার অফ শর্টেজ অফ উড ইন দ্য, কী লিখবো, পাস্ট, অর্থাৎ অতীতকালে কাঠের ঘাটতি বা কাঠ কমে যাওয়ার একটা কোনো সম্ভাবনা, কোনো ভয় ছিল না, ঠিক আছে, ফিয়ার মানে হচ্ছে ভয়। পরের প্রশ্ন হচ্ছে দেখো সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানে 2 নম্বর দেখে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার নাউন্স অফ ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে এই ভার্বগুলোর প্রপার ফর্ম আমাদের শূন্যস্থানে বসাতে হবে, ঠিক আছে। 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে, 1 × 2 = 2। দেখো তো এখানে কী দেওয়া আছে, মাই ফাদার, এখানে বলা আছে মাই ফাদার কামস আফটার আই ড্যাশ, এখানে দেওয়া আছে ফিনিশ মাই হোম টাস্ক, তো এখানে ফিনিশ এর সঠিক ভার্ব যেটা হবে সেটা এখানে বসাতে হবে। তো মাই ফাদার কামস আফটার আই হ্যাভ ফিনিশড মাই হোম টাস্ক, অর্থাৎ আমার হোম টাস্ক মানে বাড়ির কাজ করার পরে আমার বাবা বাড়ি আসে, ঠিক আছে। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এখানে লিখতে হবে, ঠিক আছে, হ্যাভ ফিনিশড হবে। নাম্বার 2, হি ডিড নট ড্যাশ রিপ্লাই মাই লেটার, তো কী হবে, হি ডিড নট রিপ্লাই মাই লেটার, এখানে ডিড নট দেওয়া আছে পাস্ট ইনডেফিনিট টেন্স সেটা, তো এখানে কিন্তু রিপ্লাইটার কোনো চেঞ্জ হবে না, শুধু রিপ্লাই হবে এখানে, ঠিক আছে, অর্থাৎ সে আমার চিঠির কোনো উত্তর দেয়নি। নেক্সট 3 নম্বর দেখে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে, 2টির জন্য 2 নম্বর দেওয়া আছে। কী দেওয়া আছে দেখো, দিস ইজ, এখানে 2টি শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানগুলো কীভাবে পূরণ করবে দেখো, দিস ইজ, এখানে এ হবে, ঠিক আছে, ইউনিক বুক, এখানে কিন্তু অ্যান হবে না, ইউ হবে। মাই ফাদার হ্যাজ রিড দ্য বুক উইথ অ্যাটেনশন, ঠিক আছে, তো এটার মানে কি, দিস ইজ আ ইউনিক বুক, এটা একটি ইউনিক বুক, ঠিক আছে। মাই ফাদার হ্যাজ রিড দ্য বুক উইথ অ্যাটেনশন, আমার বাবা এটা মনোযোগ সহকারে পড়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন নাম্বার 4, ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে বলা হচ্ছে কি নির্দেশ অনুসারে কাজ করতে বলা হচ্ছে, 1 × 4 = 4। নাম্বার 1-এ দেওয়া আছে দেখো ইওর বিহেভিয়ার ওয়াজ ড্যাশ গ্রেসফুল দেন আদার্স, এখানে বলা হচ্ছে পুট প্রপার ডিগ্রি ইন ব্ল্যাঙ্কস, এখানে প্রপার ডিগ্রি বসাতে হবে এটা গ্রেসফুলটার, তো আমরা কী লিখবো, মোর গ্রেসফুল, ঠিক আছে, ইওর বিহেভিয়ার ওয়াজ মোর গ্রেসফুল দেন আদার্স, অর্থাৎ অন্যদের থেকে তোমার যে ব্যবহার সেটা কিন্তু আরও ভালো, গ্রেসফুল, ঠিক আছে, আরও ভালো আর কি। নেক্সট হচ্ছে নাম্বার 2, আই প্রেফার টি ড্যাশ কফি, এখানে দেওয়া যায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, এগুলোকে প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে, এটাকে প্রিপোজিশন বসাতে হবে, কী হবে, আই প্রেফার টি টু কফি, আমি কফির থেকে চা বেশি পছন্দ করি। 3 নম্বর, হিজ ড্যাশ চাইল্ড সিম্পলিসিটি চার্মড অল, এখানে দেওয়া যায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সাফিক্স টু দ্য রুট ওয়ার্ড, এই যে চাইল্ড শব্দটা এখানে এর সাফিক্স মানে হচ্ছে কি এর পরে কয়েকটা বর্ণ বসিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে এবং সেটা এখানে বসাতে হবে। তো কী লিখবো আমরা, হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি চার্মড অল, অর্থাৎ তার যে শিশুসুলভ যে মনোভাব সেটাকে সবাই মুগ্ধ হয় আর কি, ঠিক, ওকে। 4 নম্বর, ডু নট বোর্ড অন রানিং বাস আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ যেটা তার তুলনায় দাগ দিতে বলা হচ্ছে, তো এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হচ্ছে রানিং বাস, এটা
এরপরের প্রশ্ন দেখো, সেকশন সি রাইটিং স্কিল। তো 5 নম্বর থেকে বলা হচ্ছে রাইট আ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং আউটলাইন্স, গিভ আ মরাল। একটি গল্প লিখতে বলা হচ্ছে, ঠিক আছে, এখানে কিছু আউটলাইন্স দেওয়া হচ্ছে সেগুলোর সাহায্যে, এবং গল্পটার একটা মরাল বা নীতি কথা লিখতে হবে। প্রশ্নের মান 4+1=5। পয়েন্টসগুলো কী দেওয়া আছে দেখো, আ ক্রো, এমন একটা ক্রো ফাউন্ড মিট, এক টুকরো মাংস পেয়েছিল, ফ্লিউ টু আ ট্রি টু রিলিজ দ্য পিস অফ মিট, সে মাংসটা খাওয়ার জন্য সে একটা গাছের ডালে গিয়ে বসেছিল, ঠিক আছে। আর ক্লেভার ফক্স স, একটা চালাক খ্যাকশিয়ালি সেটা দেখতে পেয়েছিল, সে টু ক্রো টু সিং, সে কাকটাকে গান গাইতে বলেছিল, ওকে। মিট ফেল, মাংসের টুকরোটা পড়ে গিয়েছিল, ফক্স টুক ইট, ফক্স খ্যাকশিয়ালি সেটাকে নিয়ে নিয়েছিল, ক্রো স্যাড, কাক দুঃখী হয়ে গেল, ফ্লিউ অ্যাওয়ে, এবং উড়ে চলে গেল। এই আউটলাইনগুলোর সাহায্যে গল্পটাকে লিখতে হবে। তোমরা গল্পটার নাম দিচ্ছি দেখো, দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো, অর্থাৎ খ্যাকশিয়ালি এবং কাক। So one day a crow stole a piece of meat and flew away with it in her beak. অর্থাৎ একদিন একটা কাক এক টুকরো মাংস চুরি করেছিল বা পেয়েছিল, এবং সেটা সে নিয়ে উড়ে চলে গিয়েছিল, তার ঠোঁটে করে নিয়ে এসে উড়ে চলে গেল, ঠিক আছে, চলে গিয়েছিল। সি স্যাট অন আ ব্রাঞ্চ অফ আ ট্রি, এবং সে একটা গাছের ডালে গিয়ে বসলো। আর ক্লেভার ফক্স saw it, একটা চালাক একটা খ্যাকশিয়ালি এটা দেখতে পেলো। হি ওয়াজ গ্রিডি, সে খুব লোভী হয়ে পড়লো। হি ওয়ান্টেড টু হ্যাভ দ্য পিস অফ মিট, এবং সে সেই খ্যাকশিয়ালিটা কাকের কাছ থেকে সেই যে মাংসের টুকরো সেটাকে সে পেতে চাইলো, সে খাবে আর কি। সো দ্য ফক্স ওয়াকড টু দ্য ফুট অফ দ্য ট্রি, তাই সেই খ্যাকশিয়ালিটা কী করলো, গাছ সেই কাকটা যেখানে বসেছিল যে ডালে তার নিচে গিয়ে দাঁড়ালো। গুড মর্নিং মিস ক্রো, ওকে, লাউডলি সেড দ্য ফক্স টু ড্র অ্যাটেনশন অফ দ্য ক্রো, অর্থাৎ কাকের মনোযোগ আকর্ষণ করার জন্য কাকের মনোযোগ আকর্ষণ করার জন্য খ্যাকশিয়ালিটা উচ্চস্বরে বললো, কি বললো, গুড মর্নিং মিস ক্রো, এই কথাটা বললো। হি অ্যাগেইন সেড, এবং সে আবার বললো খ্যাকশিয়ালি, কি বললো, হাউ নাইস ইউ লুক টুডে, তোমাকে আজকে কতই না সুন্দর লাগছে। হাউ বিউটিফুল ইউর ব্রাইট আইজ অ্যান্ড গ্লসি ফিদার্স, তোমার চকচকে এই যে পালক এবং উজ্জ্বল চোখগুলো কতই না সুন্দর, ঠিক আছে, এইভাবে প্রশংসা করলো খ্যাকশিয়ালি কাককে। দ্য ফক্স কন্টিনিউড, এবং ফক্স আরও বলে চললো কি, ইউ আর সো বিউটিফুল, তুমি খুবই সুন্দর, অ্যান্ড ইউর ভয়েস মাস্ট বি ভেরি সুইট, এবং তোমার যে গলার স্বর সেটাও অবশ্যই খুব সুন্দরই হবে। মিস ক্রো, দ্য ফক্স রিকোয়েস্টেড দ্য ক্রো টু সিং আ সং, খ্যাকশিয়ালি কাককে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করলো। দ্য ফুলিশ ক্রো ওয়াজ প্লেজড অ্যাট দ্য প্রেজ অফ দ্য ফক্স, তো সেই বোকা, পুলিশ মানে কি বোকা, বোকা যে কাক, সেই কাকটা খ্যাকশিয়ালির এই যে প্রশংসা, এই প্রশংসায় সে খুব মুগ্ধ হলো, ঠিক আছে, আনন্দিত হলো আর কি, খুশি হলো। অ্যাজ সুন অ্যাজ সি ওপেন্ড দ্য বিগ টু সিং, তো যেই সে কাকটা গান গাওয়ার জন্য তার ঠোঁটটাকে খুললো বা হাঁ করলো, ঠিক আছে, দ্য পিস অফ মিট ফেল ডাউন অ্যান্ড দ্য ক্লেভার ফক্স পিকড ইট আপ অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, ঠিক আছে। তো সেই যে মুখটা খুললো, তো কী হলো, মাংসের টুকরোটা তার ঠোঁট থেকে নিচে পড়ে গেলে, এবং চালাক খ্যাকশিয়ালি সেটাকে তুলে নিল এবং সেখান থেকে চলে গেল, ঠিক আছে। তো এরকমভাবে আমরা গল্পটাকে লিখলাম, এবং গল্পটার মরাল বা নীতি কথা আমরা লিখছি, ফ্ল্যাটারার মাস্ট নট বি ট্রাস্টেড, ফ্ল্যাটারার মানে কি ধূর্ত, ঠিক আছে, কোনো ধূর্তকে এভাবে বিশ্বাস করা উচিত নয়, ঠিক আছে। তো এইভাবে আমরা লিখলাম এই যে তোমাদের রাইটিং এটা, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের, এখানে আমরা তোমাদের ইংলিশ সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর এবং গ্রামার আর রাইটিংগুলো যেগুলো আমরা আলোচনা করলাম সমস্তগুলো কিন্তু আমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, এবং 1 থেকে 3 নম্বর লেসন তোমরা কিন্তু পড়বে, এবং লেসনে তোমাদের যে রাইটিংগুলো রয়েছে এবং যে ভোকাবুলারি রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু-বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাও, সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্নোত্তর পিডিএফ ফাইল সেখান থেকে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।